মহামারী নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা, জনসমাগম সীমিত, গণপরিবহনে 50% যাত্রী। করোনার সর্বোচ্চ শনাক্ত 5,000 ছাড়ালো, আরও 45 জনের মৃত্যু, টিকা পরিকল্পনা পরিবর্তনের আভাস। বায়তুল মোকাররমে হেফাজতে সংঘর্ষের ঘটনায় 500 জনের বিরুদ্ধে মামলা, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘটনা তদন্ত হবে বললেন ডিআইজি। সহিংসতার সামনে হেফাজত, নেপথ্যে জামায়াত, বলছে 14 দল, ষড়যন্ত্র মোকাবেলায় কঠোর হওয়ার আহ্বান। মিয়ানমারে বিমান হামলায় থাই সীমান্তে 3000 কাছিন, সশস্ত্র গ্রুপগুলোর সহায়তা চাইল বিক্ষোভকারীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: পবিত্র শবে বরাত আজ, ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, আতশবাজি মাইকিং থেকে বিরত থাকার আহ্বান। দেশে করোনা সংক্রমণ রেকর্ড বৃদ্ধির দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্যে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ, পর্যটন বিনোদন কেন্দ্রের সমাগম সীমিত করা অন্যতম। এছাড়াও গণপরিবহনে আসন ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন, মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও রাত 10টার পর বিনা প্রয়োজনে বাইরে না যাওয়া। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ আর মৃত্যু আবার বাড়তে থাকায় আগামী 2 সপ্তাহের জন্য সারা দেশে 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেয়া হয়। বাইরেকার যে স্ট্রেনটা একটু আমরা জানি ভয়াবহ, এবং এরা খুব 70% দ্রুত ছড়াচ্ছে, এবং আপনি আক্রান্ত হলে আপনার পরিবারের বৃদ্ধ সদস্য আক্রান্ত হবে এবং তার ঝুঁকি আছে, তার জীবনের ঝুঁকি আছে। তো সেই কথা চিন্তা করে কিন্তু অপ্রয়োজনীয় ঘোরাফেরাটা আমাদেরকে সতর্ক হতে হবে। উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ সীমিত করতে হবে। সব উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পর্যটন বিনোদন কেন্দ্র, সিনেমা হলে জনসমাগম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার 50 ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। বেশি সংক্রমিত এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত, প্রয়োজনে বন্ধ রাখতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের ব্যবস্থা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার। জরুরি প্রয়োজন ছাড়া রাত 10টার পর বাইরে বের হওয়া যাবে না। মাস্ক না পরলে বা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। করোনা আক্রান্ত বা লক্ষণ দেখা দিলে আইসোলেশন ও কোয়ারেন্টাইন নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প কারখানা 50 ভাগ জনবল দ্বারা পরিচালনার নির্দেশনা এসেছে। সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা অনলাইনে করতে হবে। হোটেল রেস্তোরাঁয় 50 ভাগ লোক সমাগম, সশরীরে গণপরীক্ষার ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে মাস্ক এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে রাজধানীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। 1 সপ্তাহের মধ্যে আইসিইউ সংখ্যা বাড়ানো হবে জানান মন্ত্রী। আইসিইউ বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি এবং আগামী 1 সপ্তাহের মধ্যে প্রায় নতুন করে 40টি আইসিইউ বিভিন্ন হাসপাতালে যোগ হবে, এবং নর্থ সিটি কর্পোরেশনেও আমরা একটা বিরাট আইসিইউ সেন্টার যেটা তৈরি ছিল না সেটা আমরা তৈরি করে ফেলছি আগামী 1 সপ্তাহের মধ্যে। এদিকে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন ইস্যুতে জরুরি বৈঠক করে স্বাস্থ্য অধিদপ্তরও। 24 তারিখে গিয়ে দেখেছি এটা 29টি জেলা, তার মানে কিন্তু সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
কোভিড-19-এ দেশে একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ২৮,১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫,১৮১ জন শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। মৃত ৪৫ জনের ৪৪ জনই হাসপাতালে মারা গেছেন। দৈনিক সংক্রমণ হার বেড়ে ১৮.৩৮%। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকার চালান ঠিকমতো না পেলে টিকা কার্যক্রম নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, ভিড় বাড়ছে হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ২২৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের রেকর্ড ছাড়িয়েছে। একদিনে শনাক্ত ৫,১৮১। মোট শনাক্ত সংখ্যা ৬,৮৯৫। একদিনে মারা গেছে আরও ৪৫ জন, যা ৭ মাসের সর্বোচ্চ। এর মধ্যে ৪৪ জনই হাসপাতালে। মোট মৃত্যু ৮,৯৪৯। নতুন ২,০৭৭ জন সহ সুস্থ ৫,৩৮,০১৮। করোনায় দৈনিক সংক্রমণ হার বেড়ে ১৮.৩৮%, সুস্থতার হার ৮৯.৫৪%, মৃত্যু ১.৪৯%। একদিনে ৬০ ঊর্ধ্ব মারা গেছেন ২৭ জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ২৮ জন। কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১,৩৪৯ ও আইসোলেশনে ৩৬৮ জন। রাজধানীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন। রোগীদেরকে চিকিৎসা দিতে হবে। মে জুনের আগে কোভ্যাক্সের টিকা পাওয়া যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, টিকা কার্যক্রম নতুনভাবে চিন্তা করতে হবে। যদি আমরা টিকা না পাই, তাহলে পরে আপনার স্বাভাবিকভাবে আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। বিভিন্ন WHO এর সাথে যোগাযোগ করেছি, ওনারাও আমাদেরকে এখন এই মুহূর্তে টিকা দিতে পারছে না, যেটা ওনারা বলেছিলেন, এবং ওনারা টিকা সেই মে জুনের আগে দিতে পারবেন না, কোভ্যাক্সের টিকা। এদিকে সিডাপে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান জানিয়েছেন, করোনার আরও শক্তিশালী ধরন পাওয়া গেছে। সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। স্মৃতিমণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে আইসিইউ ও বিমান খাত নিয়ে সংবাদ থাকছে পরবর্তী অংশে। স্বাধীনতা দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতায় বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভের সময় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পল্টন থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম সহ কয়েকটি সংগঠন ও ইসলামী রাজনৈতিক দল জুমার পরে বিক্ষোভ ও সহিংসতা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। এ সময় মসজিদের উত্তর গেটের সামনে রাস্তার পাশে দুটি মোটরসাইকেলে আগুন দেয় মোদি বিরোধীরা। পুলিশের দিকে বৃষ্টির মতো ঢিল ছোড়ে তারা। সংঘর্ষের মধ্যে সাংবাদিক, পুলিশ, সাধারণ নাগরিক সহ অন্তত ৬০ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে তাণ্ডবের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। সকালে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এদিকে রোববারের তাণ্ডবের পর ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় হেফাজতে ইসলামের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। স্থানীয় ভূমি অফিসেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের সদস্যরা। এছাড়া পৌরসভা, জেলা পরিষদ, রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মন্দির। হেফাজতে ইসলামের নেতৃত্বে যে তাণ্ডব, এই শহর ছিল অরক্ষিত এবং এই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন একেবারেই ব্যর্থতার পরিচয় দিছে। পৌরসভার এসেট রেজিস্টার কিংবা আমাদের স্থাবর সম্পত্তি রেজিস্টার, আমাদের ফর্সার ডকুমেন্ট কিছুই নাই, মানে এ টু জেড
সম্পূর্ণ পৌরসভা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রেহাই পায়নি ঐতিহ্যবাহী সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনও। অনেক ধরনের যন্ত্রপাতি যেগুলো আমরা ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দিতাম সেগুলো এখানে ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্টরা জানালেন, ভয়াবহ হামলার পর প্রতিষ্ঠানগুলোতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শনে আসা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। তাদের ৭ কর্মদিবসে প্রতিবেদন দিতে হবে। এটা একেবারেই হৃদয় বিদারক। আমাদের একটা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে একটা একাডেমিকে পুড়িয়ে দেওয়া হয়েছে, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে আমরা দেখছি, এবং প্রত্যেকটারই আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। এদিকে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য। কেন হামলা হলো, কারা হামলা করলো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি প্রশাসন যন্ত্র কেন তারা নিষ্ক্রিয় ছিল, নীরব ভূমিকা পালন করলো, কেন সদর থানা থেকে এই ধরনের মাইকিং হলো, তার একটা ব্যাখ্যা প্রয়োজন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনটা দাবি করছে সাধারণ মানুষ। রত্না জামান, 21 টেলিভিশন। সাম্প্রদায়িকতার আশ্রয়ে হেফাজত হোক কিংবা হেফাজতের নেপথ্যে জামাত হোক, এই অপশক্তিকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন 14 দলের নেতারা। সম্প্রতি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে চলা বিশৃঙ্খলার অপচেষ্টা সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র বলেও মনে করেন জোট নেতারা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাঙালি জাতির ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় 14 দলের আলোচনা। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বড় বাধা সাম্প্রদায়িক শক্তি। আলোচনায় এমন মত কেন্দ্রীয় নেতাদের। ওই পাকিস্তানি আর্মিরা যা করেছিল আজকে একই কায়দায় একই ভাবে করছে, একে বরদাস্ত করা যাবে না। সরকার যদি শক্ত না হয়, সরকার যদি সিদ্ধান্ত না নেয়, কি করবেন? তাহলে আমরা শুধু শুধু চিৎকার করে কোনো লাভ নেই। বিএনপি বলছে যে হেফাজতের এই আন্দোলন যৌক্তিক, কিন্তু আমরা হরতালকে সমর্থন দিইনি। এই কথার মধ্য দিয়ে মুখ লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। ধর্মের নামে রাজনৈতিক স্বার্থে শিশুদের ব্যবহার আন্তর্জাতিক আইনে অপরাধ বলে মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রাষ্ট্রকেই চ্যালেঞ্জ করে হেফাজতে ইসলাম দাঁড়িয়ে গেল তারা সেই পুরনো ভূমিকা নিয়ে। তখন ধর্মকে ব্যবহার করে তার রাজনৈতিক উদ্দেশ্যে মাদ্রাসার সেই কিশোর ছাত্রদেরকে, শিশু ছাত্রদেরকে পুলিশের বুলেটের সামনে বা পুলিশের কাঁদানে গ্যাসের সামনে ফেলে দেয়, সেটাই প্রমাণ করে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি। রাজনীতির চলমান পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকতে বলেন এই বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। রাজনীতিতে আপোষের কোনো পথ নাই। হেফাজত এর মধ্যে অধিকাংশই তো জামাতের লোক। আপনারা যদি দেখেন হিসাব করে যে মামুনুল হকের পিতা কে ছিলেন, সুতরাং আপোষ করে কোনোদিন লক্ষ্যে পৌঁছা যায় না। মোদি বিরোধী আন্দোলনের নেপথ্যে সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন 14 দলের সমন্বয়ক। আমি মনে করি যে মোদির স্লোগানটা এটা তারা একটা অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। মূলত এটার আড়ালে তারা অপ্রকাশ্যভাবেই আমাদের এই দিবসগুলিকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। আজকে হেফাজতই হোক এবং হেফাজতের আড়ালে জামাত, শিবির বা পাকিস্তান বিরোধী শক্তি যারাই এই অপকর্মগুলি করছে না কেন, তারা কোনো বিচ্ছিন্ন শক্তি নয়, তারা সেই 71-এরই পরাজিত শক্তি। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে আইনি ব্যবস্থা গ্রহণের তাগিদ আসে আলোচনায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের সেনা শাসন বিরোধী লড়াইয়ে এবার বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র দলগুলোর সহযোগিতা চেয়েছে গণতন্ত্রপন্থীরা। এদিকে আজ নতুন করে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 3 জন। বিক্ষোভ অব্যাহত আছে বিভিন্ন শহরে। আর সেনাবাহিনীর বিমান হামলার পর কারেন রাজ্য ছেড়ে থাইল্যান্ডে পালাচ্ছে সেখানকার বাসিন্দারা। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেশ জুড়ে শোকের মিছিল। প্রিয়জনকে বিদায় জানানোর পালা শেষই হচ্ছে না, বরং প্রতিদিনই বাড়ছে আহাজারি। অভ্যুত্থানের পর শনিবার ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। ওই দিন নিহতদের শেষকৃত্য চলছে এখনো।
শোককে সঙ্গী করে সেনা শাসনের পতনের বিরুদ্ধে অটল গণতন্ত্রপন্থীরা। ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে সড়কে নামে হাজারো বিক্ষোভকারী। থেমে নেই নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন। সোমবার গুলিতে নিহত হয় 3 জন। বিক্ষোভ তীব্রতর করতে জেনারেল স্ট্রাইক কমিটি অব ন্যাশনালিটিস GSCN সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। মিয়ানমারে অন্তত 25টি সশস্ত্র গোষ্ঠী রয়েছে। দেশটির বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে। গেল কয়েকদিন ধরে সেনাবাহিনীর সঙ্গে তাদের লড়াইও তীব্র হয়েছে। এরই মধ্যে কারেন রাজ্যে বিমান হামলা চালায় সেনাশাসকরা। এরপর প্রাণ বাঁচাতে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে ওই এলাকার 3000 মানুষ। বিশ্বকে হতবাক করেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে শতাধিক নিহতের ঘটনার রাতেই জান্তা সরকারের জমকালো পার্টির আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় সেনাশাসক মিং অং হল্যান্ড সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের উৎসবে মেতে ওঠার দৃশ্য। দুলি মল্লিক, 21 টেলিভিশন। মুসলমান ধর্মাবলম্বীদের জন্য হাজার রাতের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল বারাত। ইসলামী চিন্তাবিদরা বলছেন, আল্লাহর নৈকট্য লাভে মহিমান্বিত এই রাতে বেশি বেশি ইবাদত করা প্রয়োজন। জসিম জুয়েলের রিপোর্ট। শবে বরাত বা সৌভাগ্যের রজনী ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি মহিমান্বিত রাত। মুসলমানরা এই রাতে নফল নামাজ, জিকির, আজগার, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটায়। বলা হয়, এ রাতে মহান স্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আর তাই গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায়, জিকির, আজকার, দান খয়রাতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াতের পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। শুধু শবে বরাতকে কেন্দ্র করে আমরা ইবাদত বন্দেগী করব না, সবসময়ের জন্য ইবাদত বন্দেগী, এবং এই রাতেও আমরা ইবাদত বন্দেগী বেশি করে করব। জীবনের সব কিছু এই রাত্রে আপনি নামাজ পড়ে, রোজা রেখে, দান সদকা করে আদায় করে নেবেন। পরবর্তীতে অনুপস্থিত থাকবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, ইসলামের দিক নির্দেশনা মানবেন না, তার জন্য শবে বরাতের গুরুত্ব নেই। রাতটির মাহাত্ম্য যেন শুধু আনুষ্ঠানিকতায় না হয়, সেদিকে লক্ষ্য রাখার উপর জোর দেন তারা। এই রাতে আমরা অনেক কিছু বেদাতি কাজ করি, যেমন হৈ হুল্লা করি, পটকা ফুটাই বা আরো আনন্দ উল্লাস করি। এদিনে একেবারে রুটি, সিন্নি, পিঠা যা আছে এগুলি মানুষকে খুব বেশি বিলাই, এগুলি ইবাদত না। আপনি মানুষকে খাওয়ান, গরিবকে দেন, কিন্তু এই দিনকার নির্দিষ্ট করে দেওয়াটা, এটা কিন্তু আসলে সুন্নাহর আলোকে পড়ে না। ইবাদতের নামে উচ্চ শব্দে মাইক বাজানো ও আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর্যায়ে থাকবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শক্ত অবস্থানে বাংলাদেশ, বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলায় যে বিএনপি জড়িত তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানিকগঞ্জে হরিরামপুর উপজেলা সম্মেলনে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে দলটি সরকার ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। সাম্প্রদায়িক তাণ্ডবের নেপথ্যে বিএনপির উস্কানি দেওয়া তথ্য প্রমাণ মিলেছে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি থলের বিড়াল অবশেষে বের হতে চলছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত 2-3 দিনের যে তাণ্ডব ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে সংগঠিত হয়েছে, তাতে বিএনপির উস্কানি দানের তথ্য প্রমাণ পাওয়া গেছে। স্বাধীনতা দিবসে হেফাজতের নৈরাজ্য দেশের সার্বভৌমত্বের উপর হামলা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। 2021 সালের আওয়ামী লীগ অনেক শক্তিশালী এবং প্রত্যয়ী উল্লেখ করে তিনি বলেন, সহিংসতার পেছনে বিএনপি জামায়াতের উস্কানি আছে। গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের খুঁজে বের করা হবে বলেও জানান মন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী, আত্মপ্রত্যয়ী। 2013 সাল, 14 সাল, 15 সালে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল নির্বাচন বানচালের জন্য, সরকার পতনের জন্য, সেগুলো মোকাবেলা করেছি। সেই পরাজিত শক্তি আবার দেশে একই ধরনের ঘটনা কখনো ঘটাতে পারবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর বিরোধী হেফাজতে ইসলামের বিক্ষোভ নিয়ন্ত্রণে সরকারের অবস্থান কঠোর ছিল বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন তিনি। এ সময় নরেন্দ্র মোদী সফর বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করেন মির্জা ফখরুল। যে সরকার কোনোভাবেই ভারতের কাছে বা অন্যান্য দেশগুলোর কাছ থেকে আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবিগুলো আদায় করে দিতে পারছে না। এই সরকারকে রেখে আমাদের জনগণের আশাকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো না। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বিশ্ব নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশ ঘিরে বিশ্বের আগ্রহ আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা পেয়েছে। সকলের সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতি অনুসরণ করে এগিয়ে চলার বার্তা দিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নেতৃত্বের অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এ অবস্থায় বহুপাক্ষিক কৌশল প্রণয়ন করে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা প্রভাব ফেলেছে গোটা আয়োজনে। সশরীর কিংবা ভার্চুয়াল মাধ্যমে বিশ্ব নেতাদের অংশগ্রহণ আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দেয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, কানাডা সহ উন্নত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্তায় উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের প্রশংসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যে এই অর্জন তাও ফুটে ওঠে বার্তায়। I extend my best wishes to you and the people of Bangladesh on this historic day of celebration. As the golden jubilee of the independence of Bangladesh is being observed, we will deepen our relations and cooperation. Today, Bangladesh is one of the fastest growing economies in the world, and we share the ambition to create an ever more prosperous and environmentally sustainable future. Relations between Russia and Bangladesh are traditionally friendly. বিশ্লেষকরা বলছেন, উৎসব ঘিরে কূটনীতির একটি ক্ষেত্র তৈরি হয়। দ্বিপাক্ষিক তো বটেই, কিছু ক্ষেত্রে ত্রিমাত্রিক সমঝোতায় বাণিজ্যিক যোগাযোগ ও অর্থনৈতিক অর্জনের দরজা উন্মুক্ত হয়েছে। বাংলাদেশকে ঘিরে এক ধরনের আগ্রহটা যেটা আগে থেকে ছিল, সেটার একটা নতুন মাত্রা পেয়েছে এবং বাংলাদেশ সম্পূর্ণভাবে এটি আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এটিকে একটি কূটনৈতিক অপরচুনিটি হিসেবে বাংলাদেশ সেটিকে কাজে লাগিয়েছে। এবং আমার মনে হয় যে যেটা আমরা বলি যে উৎসবের কূটনীতি, সেই রকম একটি ব্যঞ্জনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটি একদিকে যেমন কনক্রিট ফলাফলের দিক থেকে আমরা দেখতে পাই যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরে 54টি অভিন্ন নদীর পানি বন্টন সহ নিজেদের স্বার্থে কৌশল প্রণয়নের তাগিদ দেন এই অধ্যাপক। বাংলাদেশ এই সুযোগটা যেমন পেয়েছে, পাশাপাশি ভবিষ্যতের একটা কূটনৈতিক সম্পর্কে আরো জোরদার করা, এটাকে আরো আঞ্চলিকভাবে বা উপ আঞ্চলিকভাবে এটাকে আরো কার্যকর করা এবং বাংলাদেশের স্বার্থে এটাকে যেন আরো কাজে লাগাতে পারে, তার একটা ভিত্তি বাংলাদেশ তৈরি করেছে। এখন দ্বিপাক্ষিকভাবে আমার ধারণা আরো আলোচনা হবে এবং আরো নতুন নতুন অগ্রগতি হতে পারে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলারও পরামর্শ দেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্কের শুধু কথা বলা না, বাস্তবে আমরা সেটি করে দেখিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ধাক্কায় গত বছর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব নেমে এসেছে অর্ধেকেরও বেশি। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, ক্ষতি কাটাতে নতুন 2 ধরনের চার্জ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুন জুলাইয়ের মধ্যে আগের মতোই রাজস্ব আসবে। জসিম জুয়েলের রিপোর্ট। বিশ্বব্যাপী করোনা মহামারীতে সবচেয়ে বেশি বিপর্যস্ত এভিয়েশন খাত। গত বছরের 24 মার্চ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। 1 জুন থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা শুরু হলেও স্বাভাবিক হয়নি আকাশ যোগাযোগ। এই সময়ে বিভিন্ন বিধিনিষেধে যাত্রীও কমতে থাকে।
এ কারণে গত 9 মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব আয় কমেছে ব্যাপক হারে। সিভিল এভিয়েশনের হিসেবে 2020 সালে করোনার প্রথম 9 মাসে রাজস্ব আয় হয়েছে 575 কোটি 57,47,782 টাকা। এর আগে 2019 সালের প্রথম 9 মাসে রাজস্ব আয় ছিল 1,180 কোটি 94,23,519 টাকা। সে হিসাবে 2020 সালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব আয় কমেছে 605 কোটি 36,75,727 টাকা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, গত বছরের মার্চ থেকে পুরোপুরি লণ্ডভণ্ড এভিয়েশন খাত, এক পর্যায়ে আয়ও নামে শূন্যের কোটায়। আগামী বছরও কিছুটা আমাদের এফেক্ট থাকবে। তো আমরা এটাও আশা করছি যে আগামী জুলাই পর্যন্ত আমাদের এই ধরনের 400-500 কোটি টাকা ক্ষতিসাধিত ক্ষতি আমাদের রাজস্বে কম আসবে। আকাশ যোগাযোগ চালু হলেও যাত্রী যেমন কমেছে তেমনি কমেছে ফ্লাইটের সংখ্যা। তবে করোনার এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা আছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে একটা ভালো দিক যে আমরা যে নতুন যে 2টা চার্জ ধার্য করেছি ওটাতে হয়তো কিছুটা রিকভারি হবে আমাদের। তবে যে পরিমাণে আমরা প্রজেক্ট হাতে নিয়েছি ওই তুলনায় আমাদের রাজস্ব যদি না বাড়ে তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট সিচুয়েশন হবে সামনের দিকে। ফ্লাইট চলাচল কিছুটা বাড়লেও এখনও আগের অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। অমর 21 গ্রন্থমেলায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাইজিন, আপনাকে ধন্যবাদ। তাইজিন, আপনি জানেন যে আজকে বাণিজ্য মেলার 12তম দিনের প্রায় শেষ দিকে মেলার সময় চলে এসেছে। আমরা সারাটিক্ষণ মেলার ঘুরে বেরিয়েছি এবং মেলার যে বিষয়টি লক্ষণীয় ছিল সেটি ছিল একদমই প্রায় দর্শক ক্রেতা শূন্য ছিল প্রায় মেলার সারাদিন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মেলার অনেক বুক স্টলের ঝাঁপ নামিয়ে ফেলা হচ্ছে। মেলায় প্রায় একদম লোক নেই বললেই চলে এই মুহূর্তে। তো আমি এই মুহূর্তে প্রকাশনার সঙ্গে যারা আছেন, যারা বইয়ের পসরা সাজিয়ে বসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। যে ভাই, একটু বলবেন যে আসলে আজকে আপনার মেলার কি অবস্থা ছিল, কেমন গেল আজকের দিনটি? আজকের দিনটি খুবই খারাপ গেল। মেলায় লোক নাই বললেই চলে। করোনা এবং সময় মতন বইমেলায় না হওয়ার কারণে এবার মানুষের সমাগম খুবই কম, বিক্রিও অনেক কম। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন ব্যবসায়ী তার আজকের দিনের অভিজ্ঞতাটি শেয়ার করছিলেন। আমরা আরেকজন স্টলের সঙ্গে কথা বলবো। আমরা জানবো যে আসলে আজকের সারাদিনে তাদের কেমন গেছে, কেমন তাদের বিক্রি হয়েছে, কি ছিল আজকের বিষয়টি একটু বলবেন যে আজকে সারাদিনে আপনারা মেলায় ছিলেন, কেমন বেচাকেনা হয়েছে, কি অবস্থা গেল আজকে? আজকে সারাদিনে কোনো ক্রেতাই আসেননি। ইভেন গত 2 দিন ধরেই কোনো ক্রেতা আসছেন না। আমাদের আজকে বউনিও হয়নি। আমরা ভবিষ্যতের বেচাকেনা নিয়েও আশঙ্কা করছি। আপনাকে ধন্যবাদ। শুনলেন আসলে যারা ব্যবসার জন্য পসরা সাজিয়ে বসেছেন তারা অনেকটাই হতাশ আসলে এই করোনার কারণে মেলায় দর্শনার্থী বা ক্রেতার সমাগম কম হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে শবে বরাত হওয়ায় আগামীকালকে সরকারি ছুটির কারণে আগামীকালকে স্বাভাবিক সময়ের পরে দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। তাই জন্য এটাই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মাহমুদ। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে: সুয়েজ খালে আটকে থাকা জাহাজ মুক্ত, শিগগিরই চালু হবে নৌযান চলাচল। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। নাশকতা পরিকল্পনার মামলায় গ্রেফতার বিএনপি নেত্রী নিপুণ রায় ও কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেফতার হন নিপুণ রায় ও আরমান হোসেন। সোমবার দুপুরে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পরে হাজারী থানায় দায়ের হওয়া নাশকতা পরিকল্পনা মামলার আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশে বিভিন্ন স্থানে হেফাজতের নাশকতার প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতির জন্য জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, ইসলামে উগ্রবাদ ও জঙ্গিবাদের ঠাঁই নেই। ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে একটি শ্রেণী। উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৫৪টির, আর অপরিবর্তিত ছিল ১১২টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ২৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৩৭৩ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ৪০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টায় ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহামারী নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা, জনসমাগম সীমিত, গণপরিবহনে ৫০% যাত্রী। করোনায় সর্বোচ্চ শনাক্ত ৫,০০০ ছাড়ালো, আরও ৪৫ জনের মৃত্যু, টিকা পরিকল্পনা পরিবর্তনের আভাস। বায়তুল মোকাররমে হেফাজতের সংঘর্ষের ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘটনা তদন্ত হবে বললেন ডিআইজি। সহিংসতার সামনে হেফাজত, নেপথ্যে জামায়াত, বলছে ১৪ দল, ষড়যন্ত্র মোকাবেলায় কঠোর হওয়ার আহ্বান। মিয়ানমারে বিমান হামলায় থাই সীমান্তে ৩,০০০ কাছিন, সশস্ত্র গ্রুপগুলোর সহায়তা চাইল বিক্ষোভকারীরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।